দরবার থেকে ফিরে এসে শমশের আলী দেখলেন আলাজাদ কবিতা লেখা নিয়ে বিভোর হয়ে বসে আছেন। বেলাটা গড়িয়ে গেছে, তবু তার নাওয়া খাওয়া নেই। দরজাটা খোলা দেখে শমশের আলী তার কাছে এগিয়ে এলেন এবং ভারী কি কণ্ঠে বললেন, এই যে কবি সাহেব, এখন দিন না রাত সেটা খেয়াল আছে? আলাজাদের কিছুই খেয়াল ছিল না। শমশের আলীর উপস্থিতিটাও টের পাননি তিনি। তাই কিঞ্চিত চমকে উঠে খাতা থেকে মুখ তুললেন আলাজাদ এবং ঘাড় ঘুরিয়ে বললেন, কে? ও তুমি? সুরুজটা এখন কোন দিকে, আসমানের পূবে না পশ্চিমে? সুরুজ? না তো, সেটা খেয়াল করে দেখিনি। বেলা কি গড়িয়ে গেছে? না না, কে বললে? সবেমাত্র সুরুজটা পূব গগনে উঁকি দিচ্ছে। পাগল আর বলে কাকে? কয়দিন ধরে দেখছি কবিতা লেখা নিয়ে আবার তুমি আগের চেয়েও অধিক পরিমাণ মাতামাতি শুরু করেছ। ব্যাপারটা কি? আলাজাদ হেসে বললেন, আর বলো না দোস্ত, এবার ওস্তাদ সাগরিদের লড়াই। ওস্তাদকে তো হারলে চলবে না। ওস্তাদ সাগরিদের লড়াই? কিসের লড়াই? কবিতার লড়াই। আবার কাব্যানুষ্ঠান হচ্ছে, সে খবর রাখো। কাব্যানুষ্ঠান হচ্ছে? দুর্মার ভাবে হচ্ছে। শুধু গোয়েন্দা তাড়িয়েই বেড়াও, দেশ দুনিয়ার কোনোই খবর রাখো না। এবার সেই কাব্যানুষ্ঠানে শাহজাদি আরজুমান বানু বেগমও কবিতা পাঠ করবেন, আমিও কবিতা পাঠ করব। কাজেই বুঝতে পারছ ওস্তাদ সাগরিদের লড়াইটা কেমন শক্ত লড়াই হবে। শক্ত লড়াই হবে। শাহজাদির কবিতার হাতও এখন খুব দবেজ, অদ্ভুত তিনি লেখেন। সেখানে আমার কবিতা কমজোর হলে চলবে কেন? ওস্তাদের বদনামি হয়ে যাবে না? আচ্ছা, ঘটনা তাহলে এই, মানে কাব্যানুষ্ঠান হচ্ছে আর তারই প্রস্তুতি চলছে? জি জি, এবারের আঞ্জাম আরও তাগড়া। এ নিয়ে রাজধানীতে হইচই পড়ে গেছে, আর এসব খবর কিছুই তুমি রাখো না। কিসের যে গোয়েন্দাগিরি করো তুমি দোস্ত, তা বুঝি নে। আমি যেটুকু খবর রাখি তাও তুমি রাখো না। মুচকি হেসে শমশের আলী বললেন, তা রাখা সম্ভব? কলকের দম দিয়ে ঘরের কোণে বসে থাকলে ত্রিভুবনের তামাম খবর হুড়হুড় করে এসে মগজের মধ্যে ঢুকে পড়ে। অত খবর আমি পাবো কোথায়? আমি শুধু একটা খবরই জানি, আর সেটা হলো তুমি কিছুই জানো না। কিছুই জানি না মানে? মানে তোমার সে কাব্যানুষ্ঠান যে হচ্ছে না, এটুকুও তুমি জানো না? হচ্ছে না? গাঁজা খেয়েছো তুমি? আমি খাবো কেন? ওটা তো তোমারই দৈনন্দিন খোরাক। আরও বেশি করে খাও, তাহলে আর কোনো খবরে রাখার জরুরত হবে না। আহাম্মক কোথাকার। আলাজাদ উদ্গ্রীব হয়ে উঠলেন। শমশের আলীর দিকে তড়িৎ বেগে ঘুরে বসে তিনি সবিস্ময়ে বললেন, কি ব্যাপার দোস্ত, কাব্যানুষ্ঠান হচ্ছে না মানে? মজাক করছো না তো? মজাক? ঘরের মধ্যে বসে থেকে আসমান জমিন ঘুরছ? ঘরখানার বাইরে যে কি হচ্ছে কিছুই টের পেলে না? সকাল থেকে এই যে এত হুটপিট আর হইচই, এসব কিছুই তোমার কানে এসে ঢুকলো না? না তো, কি হয়েছে? কোন অঘটন কিছু নাকি? জব্বর অঘটন। ত্রিপুরার আজ বাঙ্গালামূলক আক্রমণ করেছে। দেশটা এখন চলে যাওয়ার পথে, তোমার কাব্যানুষ্ঠান থাকবে আর কোথায়? সে কি, শাহনশাহ কি লড়াই করতে যাচ্ছেন তাহলে? শাহনশাহ না গেলেও তার সৈন্য সামন্ত যাচ্ছে। আমার বিশ্বাস এরপরও আরো অনেককেই যেতে হবে, হৈ হৈ করে। শাহনশাহর মাথা তখন ঠিক থাকবে কিছু? আলাজাদ হতাশ কণ্ঠে বললেন, বলো কি, তাহলে কাব্যানুষ্ঠান হচ্ছে না? আমি তো সে সম্ভাবনা দেখছি না। দেশ রক্ষা ফরজ হয়ে দাঁড়ালে কাব্য কবিতা নফলের কাতারেও পড়বে না। আলাজাদ খামোশ হয়ে গেলেন। ক্ষণিক নীরব থেকে শখেদে বললেন, ইস, এমন হলে তো মস্ত বড় আফসোসের কথা দোস্ত। এত উদ্দাম উদ্যোগের আয়োজন, আচরকভাবে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দিলে অনেকের বড়ই চোট লাগবে। শমশের আলী ভ্রুকুটি করে বললেন, আর কারো না লাগলেও আমার দোস্তের দিলে যে জিয়াদা চোট লাগবে তা তো বুঝতেই পারছি।
আলাজাদ প্রতিবাদ করে বললেন, স্রেফ আমার দিলে? কতটুকু খবর রাখো তুমি? এটা অনেকের দিলেই লাগবে। বিশেষ করে শাহজাদি একথা শুনলে একেবারেই ভেঙে পড়বেন। ভেঙে পড়বেন? পড়বেন না? এইটাই তার সর্বপ্রথম উদ্যোগ। এ উদ্যোগ বানচাল হলে এটা যে তার দিলে কতটা বাজবে তা তুমি বুঝবে কি? আমি সেটা বুঝতে পারছি। আহা বেচারি! আলাজাদের চোখে মুখে বেদনা ফুটে উঠল। তিনি আস্তে আস্তে মুখ নামিয়ে নিলেন। তা দেখে শমশের আলীর জিহ্বার অগ্রভাগ দাঁতের সাথে বাজিয়ে আফসোস সূচক শব্দ তুললেন এবং আফসোসের সুরে বললেন, আহা বেচারা! আলাজাদ মুখ তুলে বললেন, মানে? তা কিছু নয়। তুমি তোমার বেচারির কথা ভাবছ, আমি আমার বেচারার কথা ভাবছি। বেচারার কথা ভাবছ? ভাববো না? বেচারির ভাবনায় বেচারাটা আমার বেকার হয়ে গেছে, তা দেখে আর স্থির থাকা যায়? আলাজাদ কপট রসে বললেন, দোস্ত একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে নাকি বলো? শক্ত বাঁধনে বাধা না পড়লে এ দরদ তো উথলে উঠে না অমনি অমনি। আগুন তাহলে জ্বললই। আগুন? হ্যাঁ, খড় আগুন যখন এক জায়গায় হলো তখনই আমি বুঝে নিয়েছি না জ্বলে আর পারে না। আলাজাদ এবার অল্প একটু হাসলেন। হাসি মুখে বললেন, দেখো দোস্ত, তুমি যা ভাবো আসলে ব্যাপারটা তার উল্টো। ওই শাহজাদি আর 5টা অরাতের মতো কোনো ফালতু অরাত নন। অত্যন্ত সংযত, সৎ আর দৃঢ় চরিত্রের মেয়ে উনি। আমি ওনার প্রশংসার চোখে দেখি এবং উনিও তোমাকে প্রশংসার চোখেই দেখেন। অতএব একে একে 2। শমশের আলী সশব্দে হেসে উঠলেন। আলাজাদ প্রতিবাদ করতে গেলেন। শমশের আলী তাকে থামিয়ে দিয়ে বললেন, ডুবেছ যখন তখন আরো ভালো করে ডোবার কিসমত হোক তোমার। আমি এই কামনাই করি। কিন্তু এসব কথা থাক এখন। এবার উঠো তো দেখি, বেলা আর বেশি নেই। এখন উঠে গিয়ে গোসল খাওয়া করো। যাও যাও, শুধু কবিতার দিকে তাকিও না, নিজের শরীরটার দিকেও তাকাও একটু। শমশের আলী ঘর থেকে বেরিয়ে গেলেন। আলাজাদও অগত্যা উঠলেন। কাব্যসভা বন্ধ হওয়ার কথা উঠায় তিনি মনমরা হয়ে গেলেন। নাওয়া খাওয়া করতেই বেলা সেদিন শেষ হয়ে গেল। কবিতা লেখার আর তিনি মন বসাতেই পারলেন না। কাব্যানুষ্ঠানের ভবিষ্যৎটা সত্যি সত্যিই কি তা জানার জন্য মন তার উসখুস করতে লাগল। ফলে শাহজাদি আরজুমান বানু বেগমের কাছে কাব্যচর্চা যাওয়ার দিন না হলেও পরের দিন সকালে তিনি তার কাছে ছুটে গেলেন। নির্জীব হয়ে আলাজাদ শাহী প্রাসাদে গেলেন। শাহজাদি আরজুর সাথে আলাপ করে যখন তিনি ফিরে এলেন তখন তিনি প্রাণবন্ত প্রফুল্ল এক মানুষ। মাকানে ফিরে নিজের ঘরে না গিয়ে তিনি শমশের আলীর ঘরে ঢুকলেন আগে। শমশের আলী ঘরের মধ্যে কাগজপত্রের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তাকে দেখে মুন্সিয়ানা সুরে আলাজাদ বললেন, এই যে গোয়েন্দা সাহেব, এই রকমই গোয়েন্দাগিরি করো তুমি? দেশটাকে তো ডোবাবে দেখছি। কাগজ থেকে মুখ তুলে শমশের আলী হাসি মুখে বললেন, কি রকম? সঠিক কিছু না জেনে স্রেফ অনুমানের উপরই তথ্য খবর দাও নাকি তুমি শাহানশাকে? ধরা পড়লে তো মারা পড়বে নির্ঘাত। মারা পড়ব? নিশ্চয় পড়বে। গাঁজাগুলোর গোয়েন্দাগিরি টিকে থাকবে কয়দিন? তার অর্থ? কে বললে কাব্যানুষ্ঠান হবে না? আলবৎ হবে। হবে? জরুর। শাহজাদির কাছে গিয়ে এইমাত্র খবর নিয়ে এলাম। লড়াইয়ের কথা শুনে শাহজাদিও ঘাবড়ে গিয়েছিলেন। শাহানশাহকে জিজ্ঞাসা করলে শাহানশাহ তাকে হাসি মুখে জানিয়েছেন, এজন্য কাব্যানুষ্ঠান বন্ধ হওয়ার কারণ নেই। কোনো পূর্ণ যুদ্ধ নয়, স্রেফ এটা সীমান্তের এক গোলমাল। এমন গোলমাল একটা রাজ্যের নানা প্রান্তে লেগেই থাকে হর ওয়াক্ত। উৎকলের সীমান্তেও আছে, সেজন্য স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত কখনো হয় না। শাহানশাহ জোর দিয়ে জানিয়েছেন, যে তারিখে হওয়ার কথা কাব্যানুষ্ঠান সেই তারিখে হবে এবং সাড়ম্বরে হবে। সাড়ম্বরে হবে? জি, এই কথাই শাহজাদি জানালেন। ও, তোমার তো আবার খবরের দপ্তর আলাদা। শাহজাদির চন্দ্রমুখ দর্শন করলে তোমার দুনিয়া দর্শন হয়ে যায়, কিন্তু আমার তা হয় না। কোনো কিছু সম্পন্ন হওয়ার পূর্বতক
আমার মনে সন্দেহ থেকেই যায়। ওই সন্দেহপ্রবণ মনটা যত অনিষ্টের মূল। বিড়াল দেখলেও ভাবো বোধহয় বাঘই দেখলাম। কোনো কিছুতে বিশ্বাস নেই তোমাদের, থাকো ওই মন নিয়েই থাকো। তোমার চোখের উপর কেমন ড্যাং ড্যাং করে কবিতানুষ্ঠান করি আমরা, তা দেখে নিও। বিজয়ী বীরের মতো আলাজাদ হাসতে লাগলেন। শমশের আলী গম্ভীর কণ্ঠে বললেন, তা যদি কাব্যানুষ্ঠান হয়ই, তাহলে বুঝতে হবে নেহায়েত কিসমতের জোরে হলো ওটা, স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়। ফের ওই সন্দেহ? শাহানশাহ বলেছেন, শাহজাদি বললেন, অন্য কোনো কেউই এ নিয়ে সন্দেহ পোষণ করছেন না। আর তুমি বলছো স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়, মানে তোমার বিমার হয়েছে, চিকিৎসা করাও। বটে, কাব্যসভা হবে না মানে ওর বাপ হবে। আলাজাদ খুশিতে ফুলতে লাগলেন। শমশের আলী বিরক্ত হয়ে বললেন, দেখো বেশি ফাল দিও না। কাঁঠাল গাছে থাকতে গোফে তেল মারা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সীমান্তের পরিস্থিতিটা আমার কাছে সহজ মনে হচ্ছে না। অর্থাৎ কাব্যানুষ্ঠান হবেই না, আমি জোর দিয়ে কথা বলছি নে, তবে কাব্যানুষ্ঠানের দিন এখনো অনেকখানি দূরে। আগে ধৈর্য ধরে দেখো কোথাকার পানি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায়। শমশের আলী ফের তার কাগজপত্রে মন দিলেন। গোয়েন্দা শমশের আলীর কথায় শেষে ফলল। কাঙ্ক্ষিত সে কাব্যানুষ্ঠান সত্যিই শেষে হল না। বিপত্তির শৃঙ্খলে আটকা পড়ল অনুষ্ঠান। অনুষ্ঠানের আগের দিন সুলতানের দরবার কক্ষ জমজমাট। সভাসদদের বাইরেও এ দরবারে অনেকের উপস্থিতি ঘটেছে। আগামীকালের কাব্যানুষ্ঠানই এ দরবারের মুখ্য আলোচ্য বিষয়। সে কারণে আলাজাদও হাজির আছেন দরবারে। হাজির আছেন শাহজাদা ফিরোজ শাহ, তিনি আরজু বানুর প্রতিনিধি। কৌতূহল পরবশ হয়ে শমশের আলীও আলাজাদের পেছনে এসে বসেছেন। হাসি খুশি ও রস তামাশার মধ্য দিয়ে আরজ আলাপ চলছে। শাহানশাহ অত্যন্ত প্রফুল্ল চিত্তে অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে সরস প্রশ্ন প্রস্তাব করছেন। এরই মধ্যে সুলতানের জ্যেষ্ঠ তনয় এবং বাংলার ভাবি সুলতান শাহজাদা নসরত শাহ ঝড়ের বেগে হাজির হলেন দরবার কক্ষে। তার চোখে মুখে ঠিকরে পড়ছে বিরক্তি ও আক্রোশ। শাহজাদার আকস্মিক এ আগমনে শাহজাদার মুখের দিকে বিস্মিত নেত্রে চেয়ে রইলেন শাহানশাহ। শাহানশাহ নসরত শাহ এসে সরাসরি উজির আজম খান রুকুন খান সরহাটিকে প্রশ্ন করলেন, জনাব সরহাটি সাহেব, এমন তন্ময় হয়ে কিসের আলাপ করছেন আপনারা? উজির আজম স্মিত হাস্যে বললেন, কাব্যসভার শাহজাদা স্থগিত কাব্যানুষ্ঠান অত্যন্ত শান শওকতের সাথে পুনরুজ্জাপনের জন্য যাহাপরা সদয় অভিমত প্রকাশ করেছেন, তাই এ নিয়ে। শাহজাদা নসরত শাহ রুষ্ট কণ্ঠে বললেন, দেশের এই দুর্দিনে জাহাপনার এ বিলাসিতা সাজে না। আমি ভেবে পাচ্ছি না, উৎকল আর ত্রিপুরার মতো দুই মহাশক্তি বাঙ্গালা মুলুককে পিষে ফেলতে যখন তৎপর, তখন বাঙ্গালা শাহানশাহর এ ধরনের খায়েশ কোথা থেকে আসে? পুত্রের এই কথায় শাহানশাহ নাখোশ হলেন যেমন, বিস্মিত হলেন তেমনি। তিনি বিভ্রান্তভাবে প্রশ্ন করলেন, এ কথার অর্থ কি শাহজাদা? নসরত শাহ অভিযোগ করে বললেন, জাহাপনা কি খবর রাখেন বাঙ্গালা মুলুকের পূব অঞ্চল প্রায় গোটায় জাহাপনার আর নেই? তার অনুগত আর নিরীহ প্রজার রক্তে সে অঞ্চলে বন্যা বয়ে যাচ্ছে। নীরব দরবারীদের শ্বাস প্রশ্বাসও থেমে গেল। শাহানশাহ চমকে উঠে বললেন, সে কি, তার অর্থ? অর্থটা আমার মুখে না শুনে মুয়াজ্জামাবাদের প্রশাসকের মুখে শুনুন, ওই উনি আসছেন। সকলের দৃষ্টি দরবার কক্ষে দ্বারের দিকে নিবদ্ধ হল। দ্বারপ্রান্তের গুঞ্জরণের মধ্য দিয়ে সুলতানের কনিষ্ঠ পুত্র শাহজাদা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ মুয়াজ্জামাবাদের বিপর্যস্ত প্রশাসক খালিস খানকে সঙ্গে নিয়ে দরবার কক্ষে প্রবেশ করলেন এবং ক্ষিপ্ত কণ্ঠে বললেন, এমনই সব পাগলামি শুরু হয়েছে রাজধানীতে যে কোনো দুশ্মন এসে এই মুহূর্তে শাহী প্রাসাদটা দখল করে নিলেও তা দেখার অবসর কারণেই। এমন একটা বিপর্যয়ের খবর নিয়ে এই খালিস খান সাহেব এসে পাগলের মতো ছুটোছুটি করছেন, অথচ উজির নাজির পাত্রমিত্র সবাইকে জড়ো করে নিয়ে বাঙ্গালা আর সুলতান দরবার কক্ষে বসে মত্ত হয়ে আছেন। বেচারি এখন যান কোথায় আর তার বক্তব্য বলেন কার কাছে? দরবার দ্বারে এসেও সকলে মহাব্যস্ত আছেন হেতু
তাকে দরবার কক্ষে প্রবেশ করতেই দেয়া হয়নি। অনির্দিষ্ট সময়ের জন্য তাকে অপেক্ষা করতে বলা হয়েছে। কি উদ্ভট কাণ্ড! দরবার রক্ষক শেখ মুয়াজ্জেমের অজ্ঞাতে দরবারের সরস আবহাওয়ার আচ্ছন্ন কিছু ভাবপ্রবণ দ্বাররক্ষী অঘটন ঘটিয়েছে। শাহজাদা মাহমুদ শাহর এই অভিযোগের প্রেক্ষিতে দরবার রক্ষক শেখ মুয়াজ্জেম সন্ত্রস্ত হয়ে উঠলেন। কিন্তু নগণ্য না হলেও এ বিষয়ে তখন নজর দেওয়ার অবকাশ কোনো ব্যক্তিরই ছিল না। খালিস খানের চেহারা দেখে শাহানশাহ সহ দরবারীরা সকলে আঁতকে উঠলেন। ক্ষতবিক্ষত ও ঝড়ের কাকের চেয়েও বিধ্বস্ত তার চেহারা। হতবুদ্ধি সুলতান আগের মতোই বিভ্রান্ত কণ্ঠে বললেন, শাহজাদা মাহমুদ? শাহজাদা গিয়াসউদ্দিন মাহমুদ বরাবরই কিছুটা রগ চটালো। সৌজন্যের বাধাবন্ধন পরিহার করে তিনি পূর্ববৎ ক্ষিপ্ত কণ্ঠে বললেন, শাহানশাহ যদি রাজ্য চালনায় একান্তই অপারগ হয়ে থাকেন, তাহলে তিনি মসনদটা আমাদের দুই ভাইয়ের যে কাউকে ছেড়ে দিয়ে অবসর নিতে পারেন। অবসর নিয়ে কাব্য, সাহিত্য, বাগান, উদ্যান যা খুশি তিনি করুন, আমরা কথা বলতেও যাব না। কিন্তু আমরা বেঁচে থাকতে আমাদের চোখের উপর দিয়ে দুশ্মনেরা আমাদের দেশ নিয়ে যাবে, এটা কখনো হতে পারে না। শাহানশাহ অধৈর্য হয়ে বললেন, আহ মাহমুদ শাহ, কি ঘটেছে তা তো কেউ বলবে তোমরা? শাহজাদা মাহমুদ খালিস খানকে বললেন, আপনি বৃত্তান্তটা খুলে বলুন খান সাহেব, নিজেকে সংযত করে কথা বলার অবস্থা আমার আর নেই। খালিস খান সাহেব করুণ কণ্ঠে বললেন, আমরা ফতুর হয়ে গেছি জাহাপনা। ত্রিপুরা রাজ ধন মাণিক্য আমাদের উপর মরণ আঘাত হেনেছে। শাহানশাহ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, অর্থাৎ? খালিস খান বললেন, খণ্ডলটা দুশ্মন মুক্ত করে আমি একাই সীমান্তে গিয়ে ত্রিপুরার বিরুদ্ধে লড়তে থাকি। রাজধানী থেকে কিছু সৈন্য পাওয়ার পর কিছুটা সফলতাও অর্জন করি। কিন্তু তারপরে মহা বিপর্যয় ঘটে গেল জাহাপনা। খণ্ডল দেশ পুনর্দখল আর তার প্রশাসকের কয়েদ হওয়ার খবর পেয়ে ত্রিপুরা রাজ ধন মাণিক্য বাঙ্গালামুলুক দখল করার অভিপ্রায়ে তার প্রধান সেনাপতি রাইক সাগের অধীনে ত্রিপুরার প্রায় সমুদয় শক্তি দিয়ে বাঙ্গালামুলুকে ব্যাপক অভিযান পরিচালনা করলেন। এই পূর্ণ যুদ্ধের ময়দানে আমার অতি সীমিত সৈন্যবল নিয়ে আমি কিছুই করতে পারলাম না। সীমান্তে আমার অর্ধেকের অধিক সৈন্য প্রাণ দিল। সিকি পরিমাণ সৈন্য নিয়ে আমি খণ্ডল রক্ষায় ছুটে এলাম, কিন্তু ওই প্লাবনের গতিরোধ করতে পারলাম না। বাদবাকি সৈন্য আমার খণ্ডলেই শহীদ হল। কয়েকজন মাত্র সৈন্যসহ সেই মুহূর্তে সোনার গায়ে ফিরে এসে বাল বাচ্চা নিয়ে আমি আত্মরক্ষার পথ খুঁজতে লাগলাম। স্তম্ভিত উজির আজম অজ্ঞাত সারে আওয়াজ দিলেন, সে কি? খালিস খান আফসোস করে বললেন, আমার ধারণা ছিল ত্রিপুরা রাজের হামলার খবর রাজধানীতে পৌঁছলে ত্রিপুরার বিরুদ্ধে নিশ্চয় একটা শক্ত অভিযান রাজধানী থেকে আসবে, কিন্তু তা না আসায় অসহায়ের মতো একা আমি মিসমার হয়ে গেলাম। শমশের আলীর আকুলতার কথা এবার সবার মনেই দাগ কাটল। উজির আজম সহ অনেকে এ নিয়ে দাঁত পিষতে লাগলেন। সনাতন সাহেবের দল অলক্ষে দিলের পুলক চাপতে লাগলেন। শাহানশাহ রুদ্ধশ্বাসে প্রশ্ন করলেন, তারপর? খালিস খান বললেন, দুশ্মনেরা চতুর্দিক ঘিরে নিয়ে থাকার ফলে আমি তৎক্ষণাৎ পালিয়ে আসার পথ করতেও পারলাম না। প্রায় অবরুদ্ধ অবস্থায় খণ্ডলের পাশে এক পল্লীতে আত্মগোপন করে রইলাম আর খবর নিতে লাগলাম। কি খবর পেলেন? খণ্ডল আবার অধিকার করে নিয়ে তারা মুসলমান প্রজাদের নির্বিচারে হত্যা করতে লাগল। জনাবের একান্ত অনুগত খণ্ডলের যে বিশিষ্ট নেতৃবর্গ ত্রিপুরায় প্রশাসককে কয়েদ করতে সহায়তা করেছিল, ত্রিপুরা রাজের ইঙ্গিতে নিরাপত্তার মিথ্যা ওয়াদা দিয়ে তাদের ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে সবাইকে হত্যা করা হয়েছে জনাব। ক্রোধের আধিক্যে শাহানশাহ আলাউদ্দিন হোসেন শাহ ধন মাণিক্যের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে উঠলেন। খালিস খান সবিনয়ে বললেন, ধৈর্য ধরুন মেহেরবান, আরও খবর আছে। খণ্ডল দখল করার পর তারা চারপাশের অঞ্চলগুলো একের পর এক দখল করতে লাগল। ত্রিপুরার ফৌজে ওই এলাকা সয়লাভ হয়ে গেল। মুসিবতের সমূহ সম্ভাবনা দেখে আমি খণ্ডল ছেড়ে বরদাখাতে ছুটলাম, কিন্তু সেখানে পৌঁছেই দেখি ত্রিপুরার সেনাপতি ইতোমধ্যে বরদাখাত দখল করে নিয়েছে এবং সেখানে হত্যাকাণ্ড চালাচ্ছে। বরদাখাতের অধিবাসীরা, বিশেষ করে মুসলমান প্রজারা জানমালের নিরাপত্তার আশায় বরদাখাত ত্যাগ করে
উদ্ভ্রান্তের মতো চারদিকে ছোটাছুটি করছে। শাহনশাহ অস্থির কণ্ঠে বললেন, সে কি, বরদাখত দুশ্মনের দখলে? বরদাখতের দক্ষ জমিদার আমার একান্ত অনুগত রায় প্রতাপ রায় কিছুই করতে পারেননি, অন্তত কয়েকটা দিন ঠেকিয়ে রাখতে? সঙ্গে সঙ্গে খালিদ খান বিষণ্ণ কণ্ঠে বললেন, সে কাহিনী আরো বড় করুণ জাহাপনা। পুনরায় চমকে উঠলেন শাহনশাহ, উদ্বিগ্নভাবে বললেন, তার অর্থ প্রতাপ রায় নিহত? জিনা জাহাপনা, তিনি বিশ্বাসঘাতক। কিছু সংখ্যক সৈন্য নিয়ে রাইকসাগ বরদাখাতে হাজির হওয়ার সাথে সাথে প্রতাপ রায় তো কোনো প্রতিরোধ সৃষ্টি করেইনি, বরং তাদের সাথে যোগ দিয়ে তিনি বরদাখাতে অধিক বিপর্যয় সৃষ্টি করেছেন। মুসলমান প্রজাদের জানমালের বিরুদ্ধে তিনিই সর্বাধিক হুমকি হয়ে দাঁড়িয়েছেন। আর ত্রিপুরার বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে নিয়ে অন্যান্য এলাকা জয় করতে করতে তিনি অধিকতর উৎসাহী হয়ে বেরিয়েছেন। তার এই আচরণে আরো অধিক ভীত হয়ে পড়িমড়ি এক ফাঁকে আমি রাজধানীর পথ ধরলাম জনাব। সুলতানের মাথায় আসমান ভেঙে পড়ল। তিনি একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। বাকশক্তি হারিয়ে শুধু অস্ফুট কণ্ঠে বললেন, প্রতাপ রায় বিশ্বাসহন্তা? শাহজাদা ফিরোজ শাহ তরুণ, রক্ত তার গরম, তিনি আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গেই তিনি তিক্ত কণ্ঠে বললেন, তবুও দাদু সাহেব বলবেন, মুসলমান পাত্রমিত্র আর কর্মকর্তাদের চেয়ে এরাই বেশি বিশ্বাসী, অধিক কর্তব্যনিষ্ঠ, আর এই সালতানাতের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী। শাহজাদা মাহমুদ শাহ তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ফিরোজ শাহ থামলেন না। ফের তিনি বললেন, এরা সবাই বিশ্বাসঘাতক, একথা আমি বলছি না চাচা যান, কিন্তু কিছু কিছু বিশ্বাসী লোক অবশ্যই আছেন। এদের অধিকাংশেরই কার্যকলাপে এটা স্পষ্ট হয়ে গেছে যে এরা সুদিনের সাথী, সুবিধার সঙ্গী আর সুযোগের অন্বেষক। সুযোগ পাওয়া মাত্রই পথ থেকে সরে যেতে বা পাল্টা আঘাত করতে যার্রা মাত্র কুণ্ঠিত এরা হবে না। আমি এখন প্রায় হলফ করে বলতে পারি, চাচা যান, দাদু সাহেবের এই ভ্রান্তির খেসারত আরো অনেক তাকে দিতে হবে ভবিষ্যতে। পুত্রের এই আচরণে শাহজাদা নসরত শাহর কর্ণমূল গরম হয়ে উঠল। তিনি ধমক দিয়ে বললেন, শাহজাদা ফিরোজ, তুমি স্বেচ্ছায় সংযত না হলে সংযত হতে তোমাকে বাধ্য করা হবে। ফিরোজ শাহ দুঃখিত কণ্ঠে বললেন, গোস্তাকি মাফ হয় আব্বাজান। ফিরোজ শাহ নীরব হলেন। লাজবাব শাহনশাহ কিংকর্তব্য বিমূঢ় বদ নিশ্চল মসনদে বসে রইলেন। ক্ষণকালের জন্যে দরবারে নির্ঝুম নীরবতা নেমে এলো। নীরবতা ভঙ্গ করলেন সেনাপতি গোরাই মল্লিক। শাহনশাহ দৃষ্টি আকর্ষণ করে তিনি ধীর কণ্ঠে বললেন, সাহেবে আলী, জনাব বড় শাহজাদা সাহেব শাহজাদা ফিরোজ শাহ সাহেবকে অকারণেই তিরস্কার করলেন। খানিকটা শ্রুতিকটু হলেও বক্তব্য তার অযৌক্তিক বা অর্থহীন নয়। নানা স্থানে নানাভাবে আমার স্বজাতির অনেকেই একের পর এক নির্লজ্জ আর অকৃতজ্ঞ আচরণ করে চলেছেন যে হিন্দু হিসেবে মাথা উঁচু করে কথা বলার মুখ আর আমার নেই। আমরা যে বিশ্বাসী হওয়ার অযোগ্য, এটা আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করে ফেলেছি। তবু এক্ষেত্রে আমার একটা নিবেদন আছে, জাহাপনা। শাহনশাহ ইতোমধ্যে নিজেকে অনেকটা সামলে নিয়েছিলেন। তিনিও ধীর কণ্ঠে বললেন, বলুন। গোরাই মল্লিক বললেন, কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য নয়, প্রশংসাভাজন হওয়ার জন্যেও নয় জনাব। আমার নিবেদন, আমার স্বজাতির এই স্তূপীকৃত কলঙ্ক কিঞ্চিত স্খলন করার মৌকা আমাকে মেহেরবানি করে দেয়া হোক। শাহনশাহ সবিস্ময়ে বললেন, কি রকম? আক্রোশে কাঁপতে কাঁপতে গোরাই মল্লিক বললেন, ও দুর্বৃত্ত রাইক ছাগের কত শক্তি জমা হয়েছে বাহুতে, এটা আমি মুখোমুখি দেখতে চাই জনাব। ত্রিপুরা রাজের এই দুশ্মনের জবাবটা আমিই দিতে চাই। ত্রিপুরার বিরুদ্ধে আমাকেই প্রেরণ করা হোক, এ আমার সবিনয় আরজ। গোরাই মল্লিকের উৎসাহ দেখে সনাতন সাহেবরা অলক্ষে মুখাকৃতি বিকৃত করলেন। শাহজাদা নসরত শাহ এ কথায় অত্যন্ত চঞ্চল হয়ে উঠে ব্যস্ত কণ্ঠে বললেন, কখনো না, আমি যাব এ লড়াইয়ে। দুরাচার ওই ধন মানিককে ত্রিপুরা রাজ্য তছনছ করে না আসা তক নিজেকে আমি কিছুতেই সম্বরণ করতে পারব না। তার ওই দাম্ভিক আচরণে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ত্রিপুরার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার জন্যে আমাকে আদেশ দিন জাহাপনা, আমি তৈয়ার। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ
এ কথায় ভীষণভাবে চমকে গেলেন। হঠাৎ তিনি অপ্রকৃতিস্থ হয়ে উঠলেন। না না বলে উদ্ভ্রান্তের মতো আওয়াজ দিয়ে তিনি লাফিয়ে উঠলেন মসনদ থেকে। বিপুল আবেগে কাঁপতে কাঁপতে তিনি আকুল কণ্ঠে বলতে লাগলেন, ওরে না না, আমি জীবিত থাকতে তোকে আমি এভাবে কখনো যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আমিই যাব ধনমাণিক্যের বিরুদ্ধে। ক্ষণিকের জন্য শাহনশাহ স্থানকাল পরিবেশ ভুলে গেলেন। শিশুর মতো অসহায় হয়ে উঠে তিনি শিশুর মতো ছটপট করতে লাগলেন এবং পুনঃ পুনঃ উজির আজম সরহাটি সাহেবের মুখের দিকে তাকাতে লাগলেন। প্রবীণ ও দৃঢ়চিত্ত শাহনশাহর হঠাৎ এই পরিবর্তন দেখে উপস্থিত সকলে যার পর নাই তাজ্জব হলেন। আলাজাদও সবিস্ময়ে শমশের আলীর মুখের দিকে তাকালেন। শমশের আলী ইঙ্গিতে তাকে চুপ থাকার নির্দেশ দিলেন। শাহনশাহর এই অবস্থা দেখে ধর্মড় করে উঠে দাঁড়ালেন উজির আজম। কেউ বুঝতে না পারলেও এর কারণ তিনি যথার্থই হৃদয়ঙ্গম করলেন, আর তাই তিনি সঙ্গে সঙ্গে একাগ্র কণ্ঠে বললেন, গোস্তাকি মাফ হয়ে যাহাপনা, ধৈর্য হারানোর মতো এমন কোনো ঘটনাই এখনো ঘটেনি। মেহেরবানি করে আপনি আসন গ্রহণ করুন। শাহনশাহ উজির আজমের মুখের দিকে ফ্যাল করে চেয়ে রইলেন। উজির আজম পুনরায় অনুনয় করে বললেন, এটা একান্তই স্বাভাবিক একটা ব্যাপার। এক দুশ্মনের সেনাবাহিনী আমাদের মুলুকের এক প্রান্তে চড়াও হয়েছে, ব্যাস আমাদের সেনাবাহিনী তার জবাব দিতে যাবে। অত্যন্ত সহজ সরল ব্যাপার। আমাদের এত ব্যস্ত হওয়ার কিছুই এখানে নেই মেহেরবান। রাজধানীও আক্রান্ত হয়নি, স্বাধীনতাও লোপ পেতে বসেনি। এখানে জনাবকেই বা যুদ্ধযাত্রা করতে হবে কেন? আর শাহজাদাকেই বা কেন যেতে হবে? দক্ষ ও সুশিক্ষিত সেনাপতি অনেক আছেন আমাদের। ওই দুশ্মনের জবাব দিতে তারাই সর্বতোভাবে সক্ষম, আর তারাই যোগ্য ব্যক্তি। শাহনশাহ শান্ত হয়ে আস্তে আস্তে আসন গ্রহণ করলেন। আরও একটি জেদাজেদি করতে গিয়ে শাহজাদা নসরত উজির আজমের অনুরোধে থেমে গেলেন। দরবারটা আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এরপর শান্তভাবে আলাপ আলোচনা শুরু হলো। সাব্যস্ত হল স্রেফ নিজ মুলুক দুশ্মনমুক্ত করাই নয়, ত্রিপুরার উপর একটা চরম আঘাত হানতে হবে এবং সেই মোতাবেক রণসজ্জা নিয়ে যুদ্ধযাত্রা করতে হবে। এই যুদ্ধের সেনাপত্য কে করবেন এ প্রশ্ন উঠতেই গোড়াই মল্লিক আবার তার পূর্ব আরজ পেশ করলেন। সে সাথে তিনি সবিনয়ে বললেন, আমাকেও বিশ্বাস করা অবশ্যই দুরূহ, তবু আমার অনুরোধ, অনেক বিশ্বাস জাহাপনার আপনাদের উপর ছিল এবং এখনও আছে, আর একবার সে বিশ্বাসটা যাচাই করে দেখলে আমি যার পর নেই কৃতার্থ হব। শাহনশাহ উজির আজমের মুখের দিকে তাকালেন। উজির আজম খোঁজ দিলে বললেন, মল্লিক সাহেবই এই মুহূর্তে যোগ্য ব্যক্তি জাহাপনা। অকারণেই উনি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এনে আমাদের লজ্জিত করছেন। তাকে নিয়ে সে প্রশ্ন দিলে আমাদের এক তিলও নেই। এ লড়াইয়ে তাকেই পাঠানো হোক, এ আরজ আমারও। উজির আজমকে সমর্থন দিলেন উজির হামিদ খান, সালার হৈতন খান এবং আরও অনেকে। সালার হৈতন খান সাহেব সে সাথে আরও যোগ দিয়ে বললেন, উদ্যমের মর্যাদা দিতেই হবে জাহাপনা। লড়াইয়ের ব্যাপারে স্বতঃস্ফূর্ত উদ্যম এক অনন্য শক্তি। এতক্ষণে শাহনশাহ অল্প একটু হাসলেন এবং হাসিমুখে অনুমতি দান করলেন। অতঃপর সাজ সাজ রব উঠল রাজধানীতে। ভেস্তে গেল কাব্যসভা। উজির নাজির, পাত্রমিত্র, নকিব, নফর সকলেই রণবাহিনী প্রস্তুত করার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সকলের সমবেত উদ্যোগে যথাসম্ভব স্বল্প সময়ে শেষ হল প্রস্তুতি। উপযুক্ত রণ সম্ভারে সুসজ্জিত হয়ে সেনাপতি গোড়াই মল্লিক ত্রিপুরার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। ফলাফলের অপেক্ষায় রাজধানীটা গোটাটাই উন্মুখ হয়ে রইল। শমশের আলীর কিছু গোয়েন্দা বাঙ্গালা মুলুকের পূব সীমান্তে ছিলই। তাদের তৎপরতা সন্তোষজনক না হয় শুকরুদ্দিনের অধীনে নতুন একদল গোয়েন্দা শমশের আলী ইতোমধ্যে বাঙ্গালা মুলুকের পূব সীমান্তে পাঠিয়ে দিয়েছিলেন। গোড়াই মল্লিকের সাথেও আরও কজন গোয়েন্দা বিন্যাস করে দিয়ে ফেরার পথে শমশের আলী হাসি মুখে আলাজাদকে বললেন, কি দোস্ত, ড্যাং ড্যাং করে কাব্যানুষ্ঠান করবে তুমি? তা রেখে তুমি কেন খামাখায় সেপাইদের মাঝে ঘুরছ? যাও কাব্যানুষ্ঠান করোগে। আলাজাদ স্মিত হাস্যে বললেন, আমাদের চোখ দুইটি, কিন্তু এখন দেখছি তোমার চোখ স্রেফ দুইটি নয় দোস্ত, অনেকগুলো। অর্থাৎ
আল্লাহ তাআলা যে কোন ক্ষণে পয়দা করেছেন তোমাকে তা তিনিই জানেন। সত্যিই তুমি এক ক্ষণজন্মা পুরুষ। তোমার তারিফ করার আমি জবান খুঁজে পাচ্ছি না। পূর্ববৎ হাসি মুখে শমশের আলী বললেন, তাই? অভিভূত আলাজাদ প্রত্যয়ের সাথে বললেন, এত গভীরে তোমার জ্ঞান বুদ্ধি আর এত তীক্ষ্ণ তোমার নজর, তাতে দেখছি তুমি যদি এ মুলুকের সুলতান হতে দোস্ত, তাহলে বহু অঘটন এড়ানো যেত আর এই সালতানাতটাও আরো বেশি মজবুত হতো। শমশের আলী সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙ্গুল দিয়ে বললেন, এই গিদ্দর, চুপ চুপ, আমাকে মেরে ফেলবে নাকি? এই কথা কেউ শুনতে পেলে অঘটন ঘটে যাবে না? তা যাই বলো দোস্ত, সেদিন দরবারে ওইসব কাণ্ড দেখার পর থেকেই একথা আমার বারবার মনে হচ্ছে। সুলতানকে এত অবুঝ হলে চলবে কেন? বটে, একটা মুলুকের সুলতানি করা কবিতা লেখা নয়। তুমি যদি সুলতান হতে এর চেয়ে আরো অধিক অবুঝ হতে। হর ওয়াক্ত নানা জনের নানা রকম উল্টাপাল্টা কথাবার্তা শুনতে শুনতে তালগোল পাকিয়ে মসনদের উপরই চিত হয়ে পড়ে যেতে তুমি। দোস্ত, আমার অভিজ্ঞতা অল্প, তবু আমি যা বুঝি তাতে বাঙ্গালার এই চরমতম দুর্দিনে বাঙ্গালার মসনদ আলাউদ্দিন হোসেন শাহর মতো একজন দক্ষ সুলতান না থাকলে দেশটা এতদিন নিলাম ডাকে বিক্রি হয়ে যেত। বলো কি? চারপাশে রাজ রাজাদের কি বিরামহীন দুশ্মনী আর ভেতরের লোকজনের কি নির্লজ্জ বেইমানি! ঘা খেয়েও বেহায়ার মতো ফের সবাই লাফিয়ে উঠে কামড় ধরছে মাথায়, একজনের পর একজন, আবার পঙ্গপালের মতো একসাথে সবাই। এর মাঝে এ মুলুকের সুলতানি করা আর প্রচণ্ড তুফানের মাঝে সাগরে কিস্তি ভাসিয়ে দেয় এক সমান। এই আলাউদ্দিন হোসেন শাহর মতো একজন দক্ষ নাবিক আজ কিস্তির হালটা ধরে আছেন বলেই কিঞ্চিত টালমাটাল হয়েও কিস্তিটা ঠিক মতো বন্দরের দিকে যাচ্ছে। হাবশি সুলতানদের ওই কোন্দলের পর এ লোকটি বাঙ্গালার তখ্তে না বসে আমার তোমার মতো কোনো মামুলি লোক বসলে এই সালতানাতের ভরাডুবি অনেক আগেই শেষ হয়ে যেত। এ আবার কি বলছো তুমি? দোস্ত দুশ্মন ফারাক করার সামর্থ্য না থাকায় সুলতানের নিজের লোকেরাই মুখের উপর গাল দিচ্ছেন সুলতানকে, আর তুমি তার তারিফ করছেন তার। এজন্য আমরাও কম বেশি তার সমালোচনা করি। পরধর্মের প্রতি তার সহানুভূতি অপরিসীম। সবাইকে সমানভাবে বিশ্বাস করার ঝোঁক তার দুর্বার। এটা অবশ্য দোষের নয়, গুণেরই। কিন্তু এই গুণটার তার মর্যাদা যখন দিতে চায় না, তখন সে সহানুভূতি আর ঝোঁকটা কিঞ্চিত খাটো করা প্রয়োজন। সুলতান এটা বোঝেন না, এ আফসোস আমাদেরও। কিন্তু এই একটি মাত্র ত্রুটির বাইরে জ্ঞানে, গুণে, শৌর্যে, বীর্যে এত বড় যোগ্য সুলতান খুব কমই বাংলার তখ্তে বসেছেন। তা থাক এসব রাজনীতি, এখন তোমার কথা বলো। মনটা খুব খারাপ নাকি? কেন খারাপ হবে কেন? বাহ, এত সাদের কাব্যসভা ভণ্ডুল হয়ে গেল, তবু মন খারাপ হবে না? তোমার পিয়ারির খবর কি? মানে ওই শাহজাদির? নিশ্চয় উনি ভেঙে পড়েছেন খুব। আর আজাদ উদাস কণ্ঠে বললেন, জানি না। সে কি, এর মধ্যে যাওনি তুমি তার কাছে? না। কেন কেন? নিদারুণ মর্মদাহে? মর্মদাহ? কাব্যানুষ্ঠান বানচাল হওয়ার মর্মদাহে লাচার হয়ে গেছ বলে যাওনি? না দোস্ত, কাব্যসভা বানচাল হওয়ার জন্যে মোটেই আমি দুঃখিত আর নই। দুঃখিত নও? বুকে হাত দিয়ে বলতে পারো? কি যে বলো, তুমি বিশ্বাস করো, ও নিয়ে মোটেই কোনো আফসোস আর দিলে আমার নেই। শমশের আলী সকৌতুকে বললেন, মাওলা হে, এ আমি কি শুনিতে কি শুনিলাম মুর্শিদের দরবারে? হঠাৎ ব্যাঙের সর্দি? ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই নয়। দেশের এই নিরতিশয় দুরবস্থা দেখে কাব্য কবিতার নেশা আমার অনেকটা ছুটে গেছে। শমশের আলী সত্যি এবার বিস্মিত হলেন। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, বলো কি? কেবলই আমার মনে হচ্ছে কোথায় যেন মস্ত বড় ত্রুটি হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি যেন দেশের একটা কেবলই বোঝা। এই বোঝাটাই আমার জন্মভূমি। এর জন্যে আমারও বোধ হয় করার কিছু ছিল। আলাজাদ অতিমাত্রায় উদাস হয়ে উঠলেন। শমশের আলী পুনরায় সবিস্ময়ে বললেন, তার মানে তুমি যা করছো ঠিক নয়? এত বড় কাজ করতে পারে কজন? এদেশের মান কতটা বাড়ে তা খেয়াল করছো না? দোস্ত, জ্ঞানগুণের চর্চা তো একটা দেশের মান মর্যাদা সবকিছুর চেয়ে অনেক গুণে অধিক বাড়ায়। শেখ সাদি, ফেরদৌসি, ওমর খৈয়াম, হাফিজ,
বা অন্যান্য মুলুকের নামজাদা শায়ের সাহিত্যিকদের কথাটাই ভাবো। তাদের জন্যে তাদের মুলুকের ইজ্জত কত বেড়ে গেছে। এসব কথায় গুরুত্ব না দিয়ে আলাজাদ বললেন, তা বাড়ুক। আমি ভাবছি আমার জীবনযাত্রার মধ্যে একটা পরিবর্তন আনা দরকার। এ দেশটার জন্যে এত করছো তুমি, আর তোমারই দোস্ত হয়ে আমি সেরে বসে বসে কবিতা লিখছি। এটা যেন কেমন একটা বিষাদৃশ্য ব্যাপার বলে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, তাহলে কি করবে তুমি? যে কয়দিন বেঁচে থাকি প্রত্যক্ষভাবে যা হোক কিছু আমারও করে যাওয়া উচিত বলে আমি মনে করছি। জন্মভূমির নিদারুণ এই দুর্দিনে যা হোক একটা কিছু। তা সে একটা কিছুটা কি? উপযুক্ত ফৌজি এলেম থাকলে ফৌজে গিয়ে ঢোকা যেত। তা যখন নেই, তখন ভাবছি তোমার দলেই ভর্তি হব আমি। আমার দলে? আমাকে তোমার শাগরিদ করে নাও দোস্ত, আমি তোমার সাথে গোয়েন্দাগিরিই করি। শমশের আলী হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, তবে হয়েছে, রাত দিনের খেয়ালটায় সঠিকভাবে রাখতে পারো না যে, সে এসে আবার গোয়েন্দার কাজে লাগলে কাজটা যা জমবে তার আরও উপমা নেই। দোস্ত, একটা দিনও পেরোবে না, পয়লা দিনে দুশ্মনেরা ধরে ফেলবে তোমাকে, আর তোমার লাশ গিয়ে খালে বিলে টুপ টুপ করে ভাসবে। না দোস্ত, আমার আত্মবিশ্বাস আছে, আমি কোশিশ করলেই পারবো। ঘাটতিটুকু তুমি একটু তালিম দিলে পূরণ করে নিও। এই দেখো, এ হলো কবিদের খেয়াল আর খাসলত। যা কিছু মাথায় যখন ঢুকবে তখন তাই নিয়ে কাব্য করা শুরু করবে। নাও হয়েছে, এবার এসো তো দেখি। কথাটা আমার উড়িয়েই দিলে দোস্ত। জাপটেই যদি ধরতে হয় পরে ধরবে সেটা, এবার এসো আমার সাথে। কোথায়? কোথায় এসেছে তাও খেয়াল করনি? এই হালত নিয়ে তুমি গোয়েন্দাগিরি করবে? একে বলে কুজোর চিত হয়ে শোয়ার শখ। আলাজাদ সত্যিই খেয়াল করেনি। চিন্তার মাঝে ডুবে থেকে শমশের আলীর পেছনে হেঁটেই আসছে শুধু। কোন দিকে যাচ্ছে খেয়াল করে দেখেনি। এবার চোখ তুলে সে দেখে সবিস্ময়ে বলল, এ কি, মাকানের দিকে না গিয়ে ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছ? সামনে তো উজির আজমের মাকান। খেলেছে তাহলে মগজ? সাব্বাস, এখন এসো। আসবো মানে? কোথায় যাব ওদিকে? ওই উজির আজমের মাকানেই। দরবারের কথাটা মনে নেই? ওই যে সুলতানের হালত দেখে তুমি আমার দিকে সবিস্ময়ে তাকালে। রহস্যটা উজির আজম সাহেব কিছু জানেন বলেই মনে হলো। খেয়াল হতে আলাজাদ সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ তাই তো, ওই প্রশ্নটা করাই হয়নি তোমাকে। কি ব্যাপার দোস্ত, সুলতান হঠাৎ এতটা বেসামাল হয়ে গেলেন কেন? আমিও তো জানি না ঠিক, মনে হচ্ছে উজির সাহেব জানেন। এ সময়ে ঘরে গিয়েই বা করবে কি? চলো রহস্যটা উদ্ঘাটন করেই যাই।